নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজ বাংলাদেশের হাইকোর্টে এক নজিরবিহীন ঘটনা ঘটল। চিন্ময় প্রভুর জন্য আদালতে উপস্থিতি হতে পারলেন না কোনো আইনজীবী। অথচ এই বাংলাদেশ সরকার বারংবার শেখ হাসিনার আমলকে স্বৈরাচার তকমা দেন। কিন্তু বিশ্বাস করুন, চিন্ময় প্রভুর জন্য আজ আদালতে কেন একজন উপস্থিত হতে পারলেন না, কেন আইনজীবী সওয়ালের সুযোগ পেলেন না, সেই প্রশ্ন তোলার আজকে বাংলাদেশে একজন লোকও নেই। আমরা এই ভিডিও বানাচ্ছি হয়তো প্রতিবাদ স্বরূপ। আমরা এই ভিডিও বানিয়ে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের বর্তমান অবস্থাকে পৌঁছে দিতে হয়তো চাইছি। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ কবে এই ইউনিট সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠতে শুরু করে দিয়েছে। মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে দিনের পর দিন বাংলাদেশটাকে অন্ধকারের কূপে কার্যত নিয়ে চলে যাচ্ছেন, সেখান থেকে উত্তরণের রাস্তা আমরা হয়তো এখনো দেখতে পাচ্ছি না। চিন্ময় প্রভুর জন্য যে সকল আইনজীবী আদালতে সওয়াল করার জন্য লড়ছিলেন, বাংলাদেশের হিউম্যান রাইটস কংগ্রেস সরাসরি টুইট করে বলেছিলেন তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একাধিক কেস দেওয়া হচ্ছে, এমনকি তাদের চেম্বার ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যে আইন বাংলাদেশের রক্ষাকর্তা বিধাতা, যে আইন একটা দেশের সংবিধানের মূল চালিকা শক্তি, সেই আইনের উপর আঘাত হানা হচ্ছে। আন্তর্জাতিক স্তরে এত চাপের পরও ইউনূস সরকার যেভাবে সমস্ত কিছুকে পাত্তা না দেওয়ার একটা ভান করে যাচ্ছেন, তা যে হিতে বিপরীত কখন হবে এই সরকার হয়তো বুঝতেও পারছেন না। চিন্ময় প্রভুর যিনি আইনজীবী, তাকে এমনভাবে মারা হয়েছে যে তিনি এখন হসপিটালাইজড। যে ছবি ভিডিও আমি এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ কোথাও গিয়ে আমাদের ইউটিউব পলিসি মেনটেন করতে হয়। কিন্তু যখন সে ছবি আমরা দেখছি, বিশ্বাস করুন, আমরা কি একবিংশ শতকের প্রেক্ষাপটে বাস করছি? এই প্রশ্ন বারবার করে উঠছে। চিন্ময় প্রভুর বিরুদ্ধে মিথ্যে মামলা, রাষ্ট্রদ্রোহী একটা ধারা, এবং তার আইনজীবীও আদালতে সওয়াল করার সুযোগ পাবেন না, এই দিনও যে বর্তমান সময় দেখতে হবে, অন্তত বিশ্বের কোনো দেশ যে এই দিনও দেখাতে পারে, এই ধারণা সত্যি ছিল না। বর্তমানে খারাপ লাগা ছাড়া হয়তো আর কিছুই নেই। কিন্তু বিশ্বাস করুন, যেভাবে 150টা দেশের ইসকন, যেভাবে 150টা দেশের হিন্দুরা চিন্ময় প্রভুর বিরুদ্ধে জোট বাঁধতে শুরু করেছে, এই মোহাম্মদ ইউনূসের সরকার হয়তো তাকে সারা জীবন বা চিরদিনের জন্য জেলে বন্দি করে রাখতে পারবেন না। একজন সাধু বা সন্ন্যাসী অনেক কিছু ছেড়ে সাধু বা সন্ন্যাসী হন। তার নিজের বাবার বা বাড়ির দেওয়া নামটাকে তাকে বিসর্জন দিতে হয়, এমনকি তাকে তার নিজের পরলৌকিক ক্রিয়াও কিন্তু করতে হয়। সেখানে একজন যার কোনো মোহ নেই, যার এই 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 জীবনের প্রতি, এই পৃথিবীর প্রতি সে অর্থে কোনো স্বার্থান্বেষী বা স্বার্থের সম্পর্ক নেই, তাকে দিনের পর দিন জেলে ধরে রাখলেই যদি মোহাম্মদ ইউনূস সরকার জিতে যান, তাহলে হয়তো মোহাম্মদ ইউনূস সরকারও দিনের শেষে ভুল ভাবছেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, যে দেশে গণতন্ত্র আছে বলে সরকার দাবি করে, যেই দেশে সমস্ত অভিযোগকে মিথ্যা ষড়যন্ত্র বলে চালিয়ে দেয়, সেই দেশে একজন অভিযুক্ত কিংবা যার বিরুদ্ধে মিথ্যা মামলায় যাকে আসামি করা হয়েছে, তিনি আইনের হেল্পটা, সাহায্যটা কেন পাবেন না? ভারত এর আগে কড়া স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিল তার উপর যেন ফেয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাপ্লাই করা হয়। কিন্তু কোথায় ফেয়ার জুডিশিয়াল সিস্টেম? কোথায় জুডিশিয়াল সিস্টেম? ফেয়ার তো অনেক পরের কথা। কেন একজন অপরাধী, আসামি, অভিযুক্ত, যেভাবেই আপনি আখ্যায়িত করুন, তার আইনজীবী সওয়াল করার অধিকার পাবেন না? এটাই কি বাংলাদেশ সরকারের স্বাধীন বাংলাদেশ পরিকাঠামো? এটাই কি স্বাধীন বাংলাদেশ পলিসি? এরপরও মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক স্তরে কি বলতে পারবেন যা হচ্ছে সবটাই ষড়যন্ত্র? এর আগে মোহাম্মদ ইউনূসের লোকজন কার্যত জাতিসংঘে গিয়ে বলে এসছেন বাংলাদেশে সবকিছু ঠিকঠাক আছে, সবাই ভালো আছেন, কারোর সঙ্গে কারোর কোনো অপরাধ নেই, মানে কোনো 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 ঝুট ঝামেলা গোলমাল নেই। কিন্তু আজকের পর বাংলাদেশ জাতিসংঘে গিয়ে কি বলবে, সেটাই তো একটা বড় প্রশ্ন। তবে ভারত যতটা পারার কিন্তু শেষ মুহূর্ত অব্দি লড়াই করছেন। কালকে ভারতের দুটো রাজ্য কার্যত বাংলাদেশের হাই কমিশনারের বিরুদ্ধে ফেটে পড়লেন। কালকে হাই কমিশনার অভিযান করলো ত্রিপুরা, তাকে পূর্ণ সমর্থন দিল আসাম। এবং ত্রিপুরা এবং আসাম এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিঃসন্দেহে ঐতিহাসিক এবং নজিরবিহীন। ত্রিপুরার যে সংগঠন আছে, ব্যবসায়ীদের সংগঠন আছে, দ্য ইন্দো বাংলাদেশ চেম্বার অফ কমার্স, তারা অফিসিয়ালি ঘোষণা করলো তারা বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য কার্যত বন্ধ করলো।
আগের বছর বাংলাদেশের সাথে ত্রিপুরার ব্যবসা বাণিজ্য হয়েছে প্রায় 800 কোটি টাকা। এই যে ইন্দো বাংলাদেশ চেম্বার অফ কমার্স অফ ত্রিপুরা, এই বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ হলো, এতে সব থেকে বেশি ক্ষতিটা কার হবে জানেন? বাংলাদেশিদের ক্ষতি হবে। বাংলাদেশের যেরকম অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতি চরমে গেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বছরে 800 কোটি টাকার টার্নওভার বাংলাদেশ সরকার যদি ইনকাম করতে না পারে, তাহলে কিভাবে তিনি সামাল দেবেন? কিভাবে এই সরকার চলবে? কিভাবে এই সরকার একটা সুস্থ সামাজিক পরিকাঠামো গঠন করবে? এই প্রশ্ন ভাবার লোক এখন বাংলাদেশ সরকারের নেই। তারা কথায় কথায় ভারত বিরোধিতা করে যাচ্ছেন, ভারত বিরোধিতা করে নিজেদের মসনদকে বাঁচিয়ে যাচ্ছেন, আর কিছু বাংলাদেশির আবেগকে নিয়ে ছেলেখেলা করছেন। কিন্তু লং টার্মে যদি আপনারা ভাবেন, আজ থেকে 2 বছর পরেও যদি এই অবমূল্যায়ন চলতে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিক স্তরে আরেকটা পাকিস্তান হওয়া ছাড়া আর কিছুই কিন্তু বাকি থাকবে না। হয়তো পাকিস্তান হয়েও গেছে, কিন্তু মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক অবস্থার যে অবস্থা, তা পাকিস্তান সমতুল্য হতে পারে আগামী 6 মাসের মধ্যেই। অর্থাৎ আরো একটা দেশ পাকিস্তান যেভাবে IMF এর থেকে ঋণ নিয়ে কার্যত ধসে গেছে, যেভাবে সরকারি কর্মচারীদের দিনের পর দিন ছাঁটাই করা হচ্ছে এবং ঘরে বাইরে যেভাবে অন্তর্দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে পাকিস্তান সরকার, একদম হুবহু রেপ্লিকা বাংলাদেশে হতে পারে বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞরা। ত্রিপুরা সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করলো। পাল্টা কালকে ত্রিপুরার হোটেল কর্তৃপক্ষ, হোটেলদের যে সংগঠন অল ত্রিপুরা হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড ওনার অ্যাসোসিয়েশন, একটি বিবৃতি জারি করেছে। তারা ঠিক করেছে কোনো বাংলাদেশিদের এবার হোটেল দেওয়া হবে না। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা বলেছেন, কিছু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের জাতীয় পতাকা অবমাননা বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে। আগেও হতো, কিন্তু এখনকার মতো নয়। বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বেগের। আমাদের রাজ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আমরা অতিথি সম্মান দিয়ে থাকি। সেখানে বাংলাদেশের এক শ্রেণীর নাগরিকদের সে দেশের সংখ্যালঘুর প্রতি এমন আচরণ নিন্দনীয়। অল ইন্ডিয়া আজ অল ত্রিপুরা হোটেল রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশন সোনাতড়িতে একটি জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছে, 2 তারিখ থেকে আমরা সাময়িকভাবে রাজ্যে সমস্ত বাংলাদেশি নাগরিকদের কোনো ধরনের হোটেল পরিষেবা দেব না। সত্যি পাল্টা কিভাবে দেওয়া যায়, ত্রিপুরা হয়তো গোটা দেশকে এভাবেই শিখিয়ে যাচ্ছে। এরপরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও একটা বোল্ড পদক্ষেপ নিয়েছেন। তিনি মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখে জানিয়েছেন 135 কোটি টাকা বিদ্যুতের বকেয়া বাবদ দিতে হবে এই কিছুদিনের মধ্যে, না হলে তারা বিদ্যুৎ পরিষেবা অফিসিয়ালি কাট আপ করবেন, যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে সব থেকে বড় ধাক্কা। এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড সরাসরি মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখে জানিয়েছেন যে তাদের যে বকেয়া বিদ্যুৎ বাবদ, বাংলাদেশ যে বিদ্যুৎ ত্রিপুরা থেকে নিত, সেই বিদ্যুৎ বাবদ 135 কোটি টাকা আপনারা মিটিয়ে দিন। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ সরকার 135 কোটি টাকার বকেয়া কোথা দিয়ে মেটাবে, সেটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন। কথায় কথায় ভারত বিরোধিতা, কথায় কথায় ভারতের দুর্নাম আপনারা করেন, কিন্তু ভারত সরকার যদি আলু বন্ধ করে দেয়, পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেয়, ডিম দুধ পাঠানো বন্ধ করে দেয়, তাহলে আপনাদের অবস্থা যে কি হবে সেটা ভাবলেই আমার ভীষণ মাত্রায় হাসি পায়, কখনো কখনো কান্নাও পায়। কিন্তু এই ত্রিপুরা সরকার যেভাবে বাংলাদেশ সরকারের থেকে 135 কোটি টাকা চেয়ে বসেছে 1 সপ্তাহের মধ্যে, সেই টাকা কোথা দিয়ে বাংলাদেশ সরকারের বর্তমানে আসবে? এবং না হলে ত্রিপুরা যেভাবে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করত 150 মেগাওয়াটের কিছু বেশি পরিমাণ বিদ্যুৎ, যে বিদ্যুৎ কুমিল্লার মতো জায়গা বা কুমিল্লা সংলগ্ন একাধিক জেলা আলোকিত করতে সাহায্য করত, সেই বিদ্যুৎ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় হতে পারে। শুধু তাই নয়, কালকে ত্রিপুরা আগরতলায় যেরকম ভাবে বাংলাদেশের হাই কমিশনার কার্যত ঘেরাও হলো, অ্যাটাক হলো, যারা হাই কমিশনার ঘিরে ধরে আক্রমণ চালালেন, তার প্রতিবাদে বাংলাদেশ সরকারও একটা কড়া বিবৃতি জারি করেছেন। তারা আবার কিছু জায়গায় সরাসরি বলেছেন এই রকম আচরণ তারা মেনে নেবেন না। অথচ তাদের দেশে হিন্দুরা, সংখ্যালঘুরা দিনের পর দিন যেভাবে নিপীড়িত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, যেভাবে চিন্ময় প্রভুকে মিথ্যে মামলায় আইনজীবী না দিয়ে জেলে দিনের পর দিন বন্দী রাখার ফোন দিয়ে ইউনূস সরকার বেঁধেছেন, তার জন্য একটা স্টেটমেন্ট, একটা কোনো বিবৃতিও মোহাম্মদ ইউনূস এখন অবধি দেননি। উল্টে কালকে বিমানবন্দরে 54 জন ইসকনের সাধু বা সন্ন্যাসীকে ভারতে আসতে দেওয়া হয়নি, কারণ ইউনূস সরকারের মনে হয়েছে তারা ভারতে কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের জন্য আসছেন। অর্থাৎ প্রত্যেকটা সনাতনী সংখ্যালঘুকেই এখন সন্দেহের চোখে দেখতে শুরু করেছে বাংলাদেশের ইউনূস সরকার। অথচ আপনারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলেন, স্বৈরাচারী বলেন।
দেশের নাগরিকদের সন্দেহ করা, দেশের নাগরিকদের কার্যত জেলখানায় বন্দি করে রাখা, দিনের পর দিন মানসিক অত্যাচার চালানো, নির্যাতন চালানো, এটা যদি স্বৈরাচারী না হয় তাহলে পৃথিবীর ইতিহাসে কোনটা স্বৈরাচারী মোহাম্মদ ইউনূস সরকার যদি বলে দেন। কালকে পশ্চিমবঙ্গের বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্ট ভুল বা ঠিক আমি যাচ্ছি না। তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশ সরকারের কাছে বা বাংলাদেশে পিস কিপিং যে বাহিনী তা মোতায়েন করা। এক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে কথা বলুক মোদী সরকার। এইরকম একটা আপাত নিরীহ স্টেটমেন্ট যা বাংলাদেশের আতে ঘা লেগে গেছে। কালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি স্টেটমেন্ট দিয়ে বলেছেন এই রকম রাজনীতি মমতার জন্য মানায় না, মমতার এটা ঠিক করেনি। অর্থাৎ গোটা বিশ্বের সামনে পিস কিপিং যে এজেন্সি বা সংস্থা যদি জাতিসংঘ বাংলাদেশে পাঠায় তাহলে বাংলাদেশের সম্মান কার্য যে ধূলিসাৎ হয়ে যাবে তা পররাষ্ট্র উপদেষ্টা বুঝতে পেরেছেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তা কি বাংলাদেশের সম্মান বাড়াচ্ছে? তা কি বাংলাদেশের এই যে পুরো বাংলাদেশের যে আত্মগরিমা ইতিহাস তা কি খুব বাংলাদেশের জন্য ভালো হচ্ছে? তারা জাতিসংঘের মতো জায়গায় গিয়ে মিথ্যা কথা বলেছেন, অথচ তারা বুঝতে পারেননি আমেরিকা এই ইস্যুতে স্টেটমেন্ট দিয়েছে, ব্রিটেন এই ইস্যুতে স্টেটমেন্ট দিয়েছে, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে স্টেটমেন্ট দিয়েছে, বিদেশ মন্ত্রী কমেন্ট করেছেন এবং ভারতবর্ষের একাধিক সংগঠন এ বিষয়ে কড়া নিন্দা জানিয়েছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কথা বলেছেন তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলেন ভারত যদি চায় তা আপনারা আমাদের দেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাবেন, ভারতের শান্তিরক্ষা বাহিনীর প্রয়োজন নেই। আর কিছুদিন আগে ভারতের দ্বিচারিতা নিয়ে আপনারা কথা বলেছিলেন। তথ্য কি বলছে একবার দেখে নিন। স্বাধীনতার সময় আমাদের এই ভারতবর্ষে সংখ্যালঘুর সংখ্যা যত ছিল আজকে ঠিক সংখ্যালঘুর শতাংশ হিসাবে ঠিক কত? আর বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন সংখ্যালঘুর সংখ্যা যত ছিল আজকে বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা ঠিক কত? দু একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আপামর রাজনীতিকে ব্যাখ্যা করা যায় না। কিন্তু আপনাদের যেটা হচ্ছে সেটা বিচ্ছিন্ন ঘটনা নয়, আপনাদের দেশে যেটা হচ্ছে সেটা ধারাবাহিক আক্রমণ, আপনাদের যেটা হচ্ছে সেটা পূর্ব পরিকল্পিত, আপনাদের দেশে যেটা হচ্ছে সেটা আইন প্রশাসনের কার্যত ব্যর্থতা। আপনারা সেনাবাহিনী নিয়ে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে পারছেন না। এরপর কি আপনারা ন্যাটোকে নামাবেন? এরপর কি আপনারা আমেরিকার FBI কে নামাবেন আইন শৃঙ্খলার জন্য? দেশের দুর্গাপুজোকে কার্যত আপনারা অশান্ত করে রাখলেন। দুর্গাপুজোতে 4 দিনে 37 থেকে 40টা অফিসিয়াল কেস আপনাদের দেশে রুজু হয়েছে। কিসের জন্য আইন শৃঙ্খলা? কিসের সংস্কার আপনারা করলেন শেষ 3 মাসে? আজকে কিসের দিনের পর দিন চিন্ময় প্রভু মিথ্যে মামলায় জেলে থাকবেন? কেন তিনি আইনজীবীর সহায়তা পাবেন না? কেন শেখ হাসিনা বারবার টুইট করাকে আপনারা ভাবেন আপনাদের বিরোধী কণ্ঠকে থামাতে হবে? ভারতকে আপনারা বলছেন হাসিনা যেন বন্ধ রাখে মুখ, কিন্তু আপনারা কি করছেন? দিনের পর দিন একটা রাষ্ট্রকে রসাতলে পাঠিয়ে যাচ্ছেন। আজ আপনাদের বিরুদ্ধে ত্রিপুরা সরকার যে পদক্ষেপ নিল, গোটা ভারত যেদিন আপনাদের বিরুদ্ধে এইরকম ভাবে গর্জে উঠবে, কড়া পদক্ষেপ নেবে, তখন তো আপনাদের খাওয়ার জন্য পালিয়ে বাঁচার জন্য কিচ্ছু পড়ে থাকবে না। পারলে দূরদর্শী চিন্তা ভাবনা করুন, রাষ্ট্রকে সুরক্ষিত করুন। সনাতনী সংখ্যালঘুদের উপর এই ধরনের নিপীড়নের ঘটনা ইমিডিয়েটলি বন্ধ করুন। মনে রাখবেন আন্তর্জাতিক মহল যেভাবে আপনাদের বিরুদ্ধে জোট বাঁধতে শুরু করেছে, আপনারা ঠিক পালিয়ে কোথায় যাবেন, বাঁচার জন্য কাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে ইন্টারনাল ট্রেড এক্সটার্নাল ট্রেড চালাবেন, সেই প্রশ্ন কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের কাছে নেই বলে আপনারা সমস্ত বাংলাদেশের অভিমুখকে ঘুরিয়ে দেওয়ার জন্য ভারত বিরোধিতাকে বেছে নিয়েছেন। যদিও এই ভারত বিরোধিতার মিথ্যে ফানুস যেদিন ফাটবে, যেদিন ফেটে যাবে বেলুনটি, সেদিন হয়তো আপনাদের দেশ ছেড়ে পালানো ছাড়া কোনো অপশনই থাকবে না। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানাবেন। বাংলাদেশ সরকারের এই কদর্যতা আপনারা কিভাবে দেখেন নিঃসন্দেহে জানাবেন। ধন্যবাদ।